দেখুন, আশা আমরা করতেই পারি, কিন্তু যুদ্ধ অবিলম্বে থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। টাকার দাম হু হু করে পড়ছে, শেয়ার বাজারে ধস, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই বেড়েছে, ক্রমশ আরও বাড়ছে। ভারতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড আজ তাদের তৈল শোধনাগারটা, রিফাইনারিটাই বন্ধ করে দিল। কারণটা কি? ক্রুড অয়েলের অভাব। এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি বড় ধাক্কা খেতে চলেছে। এবং আমার পরের বক্তা অর্ঘ্য মিত্রের কাছে আমি জানতে চাইব যে সাধারণ মানুষের পকেটে কত দিক থেকে চাপ আসতে চলেছে। কিন্তু তার সঙ্গে যোগ করব, অর্ঘ্যদার অনুমতি নিয়েই এই মুহূর্তে ব্যক্তিগতভাবেও অর্ঘ্যদা খুব উদ্বেগের মধ্যে আছেন, কারণ তার একমাত্র কন্যা কৃতি মেয়েটি আবুধাবিতে এই মুহূর্তে রয়েছেন, যার ফলে সেই দিকের আবুধাবির পরিস্থিতিও একটু উদ্বিগ্ন পিতার কাছ থেকে, অর্ঘ্যদার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ সুমন। যুদ্ধ মানে অস্থিরতা, ঠিক। অস্থিরতা মানেই একটা অর্থনৈতিকভাবে একটা ওপর নিচ হবে বিভিন্ন সেক্টরে, আমরা জানি। কিন্তু এই যুদ্ধটা অন্য যুদ্ধ থেকে একটু আলাদা। যুদ্ধ হয় একটা দেশের সঙ্গে আরেকটা দেশ, কিন্তু এখন যুদ্ধটা পার্টিকুলার সেই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এবং সারা বিশ্বে এটা প্রতিফলিত হয়। আমরা রাশিয়া ইউক্রেনেও দেখেছি প্রতিফলিত হচ্ছে, কিন্তু এই যুদ্ধটাতে তো সারা পৃথিবী, এখনই এটা একটা মিনি ওয়ার্ল্ড ওয়ার হয়ে গিয়েছে। বিভিন্ন দেশ এতে জড়িয়ে পড়েছে, ভারতবর্ষ তার বাইরে নয়, যদিও প্রত্যক্ষভাবে ভারতবর্ষের কোনো যোগ নেই। কিন্তু যেটা বললে, তেল সবচেয়ে বড় হচ্ছে তেল। আমার ধারণা 88% তেল আমরা আমদানি করি এবং বেশিরভাগটাই আসে মিডল ইস্ট থেকে। কাজেই তেল নিয়ে আমাদের সবচেয়ে বেশি চিন্তা। আর শেয়ার মার্কেট যদি বলো, শেয়ার মার্কেটের সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে আনসার্টেনটি। একদম। যেখানে আনসার্টেনটি আছে সেখানে শেয়ার মার্কেটের এই উথাল পাথাল থাকবে। গতকালের একটা বিরাট পতনের পরে আজকে বেশ খানিকটা উঠেছে, এর মানে এই নয় যে কালকে উঠবে। টাকার দাম 92 পেরিয়ে গিয়েছিল কালকে, আজকে বেশ কিছুটা উঠেছে, প্রায় 56 পয়সা উঠেছে, কিন্তু এটা চলতেই থাকবে। এই সময় আমার কথা হচ্ছে খুব সাবধানে ইনভেস্টমেন্ট যারা করেন, আমার মনে হয় না এই পরিস্থিতিতে বিশেষভাবে ইনভেস্টমেন্ট করবেন, কারণ আগামী দিনে কোথায় মার্কেট যাচ্ছে এখন কেউ বলতে পারবে না। এবং যত সেফ থাকা যায় ততই মঙ্গল। আর ব্যক্তিগতভাবে যেটা বললে, আমার একমাত্র কন্যা 25 বছর বয়স, সে থাকে আবুধাবিতে। তাকে আমি রোজ দুবেলা ফোন করি এবং সে একটি খুব লাক্সারি রিসর্টে কাজ করে, কাজেই তার ওয়ার্ক ফ্রম হোম নেই। তো আমি রোজই এক কথা জিজ্ঞেস করি। আমি দেখছি ওইখানকার লোকেরা কিন্তু এটা মেনে নিচ্ছে যে এটা একটা যুদ্ধ চলতে থাকবে এবং আস্তে আস্তে তারা এই পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রথম দিকে যতটা হয়েছিল ভয়ে আতঙ্ক, সেটা হয়তো কিছুটা কেটেছে হয়তো। এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে, আরেকটা জিনিস বলছি, প্রচুর ভারতীয় এই মিডল ইস্টে আছে এবং অর্থনীতি একটা বিরাট অংশ রেমিটেন্স আসে এইখান থেকে। ঠিক। মিডল ইস্টের ইকোনমি যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হতে বাধ্য, তাহলে তার এফেক্ট কিন্তু আমাদের এই রেমিটেন্সের ওপরে এসে পড়বে, সেটাও একটা বিরাট চাপ। আর তেলের দাম বাড়তে বাধ্য। এই অবস্থা যদি চলতে থাকে, সেই মনে আছে 1970s যখন প্রথম ইজিপ্ট একদম ইসরায়েল যুদ্ধ হয়, সেই আমরা প্রথম শক দেখেছিলাম, তেলের দামের শক। এবং তারপর থেকে যখনই কোনো অস্থিরতা আসে, তেলের দাম আমাদের, যেহেতু আমরা প্রায় 87-88% আমরা নির্ভর করি আমাদের ইম্পোর্টের ওপরে, সেটা আমাদের অর্থনীতির ওপরে বিরাট চাপ। কাজেই টাকার মূল্য এবং তার সাথে সোনা এবং রূপোর দাম, এ আর অল কানেক্টেড।
যদি ডলার ওঠে বা পড়ে তার সাথে ডাইরেক্টলি সোনার দামও দেখবেন, বা এখন রূপো তার সাথে অ্যাড হয়েছে। কাজে এই অর্থনৈতিক অস্থিরতা কতদিন চলবে আমরা জানি না, যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমরা সবাই প্রার্থনা করি এই যুদ্ধ তাড়াতাড়ি থামুক, বিরাট একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাতে না যায়, এই প্রার্থনা করে আমি শেষ করলাম। ধন্যবাদ অর্ঘদা। আমি বলছি এই প্রার্থনা আমাদের সবার, এবং পেশাদার সাংবাদিকেরও কোথায় দ্বিধা হয়, ঠিক যেমন একজন উদ্বিগ্ন বাবার কণ্ঠস্বর একজন বাজার বিশেষজ্ঞের ভেতর থেকে বেরিয়ে আসছিল, ঠিক তখন পিটিআই, রয়টার্স সহ একাধিক সংবাদ সংস্থা, ক্রিড, তারা খবরটা ব্রেক করছে যে বাহারিন, তেল আবিব এবং আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান আর সেনাঘাঁটি এবং অয়েল রিফাইনারিগুলিতে আঘাত করছে, এবং বাহারিনে অয়েল রিফাইনারিতে একেবারে টার্গেট করে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।